আমরা গ্যালভানিক সেল মানে গ্যালভানীয় সেল সম্পর্কেও আলোচনা প্রথমের দিকে আলোচনা করেছি আগের দিন। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে তড়িৎ রসায়নের পাঠ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের পরিবাহিতা কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন এই টপিকটি শুরু করছি। কেমন? তাহলে দেখো, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের পরিবাহিতা তথা কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন এই টপিকটা পড়তে গেলে আমরা ওহমের সূত্রের সাহায্য নেব। প্রথমে ওহম সূত্রটা কি, ওহমস ল, সেটা আমরা মাধ্যমিকে পড়েছি, আবার একবার মনে করে নিচ্ছি যে স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারাইজেজ আই বা ভি ইজিক্যাল টু আই আর, যেখানে ভি আইটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, ভিটা হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং আর এটা একটা ভেদ ধ্রুবক যাকে পরিবাহীর রোধ বলা হয়। কেমন? তাহলে সমীকরণটা দাঁড়ালো, অর্থাৎ ওহম সূত্রের গাণিতিক রূপটা কি, ভি ইজিক্যাল টু আই আর। তাহলে এই রোধ এই টপিকটি আবার কি দেখো, রোধ হচ্ছে এমন একটি বিষয় পদার্থের পরিবাহী একটি ধর্ম যা কি করে প্রবাহ মাত্রার বিরুদ্ধে বাধা দান করে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহিত হতে থাকলে যে বৈশিষ্ট্যের দ্বারা পরিবাহীটি ওই প্রবাহের বিরুদ্ধে বাধা দান করে সেই বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ। সেটার একক কি আমরা জানি, ওহম। পরিবাহীর রোধের একক ওহম, তাকে সিম্বল ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা। কেমন? তাহলে এই রোধ বিষয়টি আবার কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোধ রাশিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, পরিবাহী রোধের পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে, পরিবাহী উপাদানের উপর নির্ভর করে। তার মানে এই হচ্ছে চারটা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে সরাসরি পরিবাহী রোধ দৈর্ঘ্য যদি এল হয় যে দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং আমরা জানি পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, এবং এই দুটোকে একসঙ্গে কমন করলে দাঁড়ায় আর ভাইজেড এল বাই এ। এটা আমরা নিচে লিখে দেখিয়েছি, আবার একবার দেখিয়ে দিলাম। এখান থেকে একটা ভেদ ধ্রুবক পাওয়া যায় যেটাকে রো দিয়ে প্রকাশ করা হয়, রো ইন্টু এল বাই এ। এই রো ভেদ ধ্রুবকটিকে আমরা রোধাঙ্ক বলে থাকি, কারণ এই রো হচ্ছে রোধাঙ্ক বলে থাকি। যদি এল এর মান 1 হয়, যদি এল ইজিক্যাল টু দৈর্ঘ্য ইজিক্যাল টু 1 হয়, প্রস্থচ্ছেদ ইজিক্যাল টু 1 হয়, তবে মানটা বসিয়ে দিলে এই সমীকরণে আর ইজিক্যাল টু রো, অর্থাৎ রোধ ইজিক্যাল টু রোধাঙ্ক হয়। তার মানে ডেফিনেশনটা কেমন আসতে পারে না, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর রোধকেই হচ্ছে রোধাঙ্ক বলা হয়। তাহলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট
পরিবাহীর রোধকে উহার রোধাঙ্ক বলা হয়। তাহলে রোধাঙ্ক রাশিটি একক কি আসতে পারে, যে এর একক দেখো ওহম, সেন্টিমিটার, তার মানে এটা সিজিএস একক। আর এসআই একক কি হবে না, এসআই একক হচ্ছে ওহম মিটার। এসআই ইউনিট কি করে হয় না, আর রো ইজিক্যাল টু আর ইনটু এ বাই এল। দেখো এ হচ্ছে দৈর্ঘ্যের বর্গ আর ডিভাইড বাই দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য থেকে যায়, তাহলে ওহম ইনটু দৈর্ঘ্যের একক, তার মানে ওহম ইনটু মানে রোধের একক আর দৈর্ঘ্যের একক বিষয়টা আসে। এইভাবে রোধাঙ্কের একক বিষয়টি আমরা পরিগণিত করতে পারি। এরপরে দেখো নেক্সট হচ্ছে টপিক, আমরা যেটা শুরু করেছিলাম পরিবাহিতা, সেই বিষয়টি আলোচনা করছি। কন্ডাক্টেন্স না, পরিবাহী রোধের অনন্যক, পরিবাহীর রোধের অনন্যক কে উহার পরিবাহিতা বলা হয়। রোধের অনন্যক কে উহার কন্ডাক্টেন্স বলা হয়। অর্থাৎ পরিবাহিতা বা কন্ডাক্টেন্স L ইজিক্যাল টু 1/r। তাহলে এর একক কি আসতে পারে, ইউনিট সিজিএস একক, ওহম ইনভার্স, এসআই একক, এটাকে এসআই ইউনিটে বলা হয় সিমেন্স, সংক্ষেপে এস। তাহলে পরিবাহিতার সিজিএস এবং এসআই একক বিষয়টি আমরা জানতে পারলাম, দ্যাট ইজ এই বিষয়টি গেল। নেক্সট হচ্ছে আমরা আসছি আপেক্ষিক পরিবাহিতা। এর পরের টপিক স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা, গুরুত্বপূর্ণ টপিক। যেটাকে আমরা কাপ্পা সিম্বল দিয়ে প্রকাশ করি, কাপ্পা সিম্বল দিয়ে আমরা প্রকাশ করে থাকি। কেমন এই কাপ্পা রাশিটা কেমন আসতে পারে, দেখো আমরা প্রথমে যেহেতু শিখেছি যে কি বিষয়টি না, এটাকে সেই রোধের সমীকরণ থেকে আমরা আনতে পারি। আর ইজিক্যাল টু কি না, রো ইনটু এল বাই এ। এবার দেখো অর 1/ρ ইজিক্যাল টু 1/r ইনটু এল বাই এ। কারণ ঠিক আছে, কি করলাম, রোটাকে পাশে নিয়ে চলে এলাম, আরটাকে ওইদিকে চেঞ্জ করলাম। অর 1/ρ এটাই হচ্ছে কাপ্পা, আপেক্ষিক পরিবাহিতা, আর 1/r হচ্ছে এল ইনটু এল বাই এ। এবার দেখো যদি এল ইজিক্যাল টু 1, এ ইজিক্যাল টু 1 হয়, তবে কাপ্পার মান কত হচ্ছে না এল। কেমন, তাহলে এই আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা কেমন আসতে পারে না, দেখো 1 সেন্টিমিটার দূরে অবস্থিত, সুতরাং সংজ্ঞাটা বলতে পারি 1 সেন্টিমিটার দূরে বা ব্যবধানে অবস্থিত ওয়ান সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ
যুক্ত দুটি তড়িৎদ্বারের মাঝখানে তড়িৎদ্বারের মধ্যে রাখা দ্রবণে, কি দ্রবণে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। দ্রবণের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। তাহলে আপেক্ষিক পরিবাহিতার ডিফাইনটা আমরা ডেফিনেশন করতে পারি এইভাবে যে 1 সেন্টিমিটার দূরে রাখা, 1 সেন্টিমিটার বর্গ প্রস্থচ্ছেদ যুক্ত দুটি তড়িৎদ্বারের মধ্যে যে দ্রবণটা থাকবে সেই দ্রবণটার পরিবাহিতাকেই বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে আমরা কাপ্পা সিম্বল দিয়ে প্রকাশ করি। আরেকটা এখানে কাপ্পা ইকুয়াল টু আরেকটা বিষয় তোমরা দেখলে কি না 1/ρ, 1/ρ, এটা হচ্ছে কাপ্পা, তার মানে আপেক্ষিক পরিবাহিতা বিষয়টি এসে গেল। দ্বিতীয়ত আরো একটি কথা দেখো, 1 সেন্টিমিটার দূরে আর 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ মধ্যে যে রাখা তড়িৎদ্বার দুটোর মধ্যে যেহেতু দ্রবণটা আছে, তাহলে দ্রবণটার আয়তন কত হবে? 1 সিসি। তার মানে আমরা আরেকটা কথা বলতে পারি যে অর্থাৎ 1 সিসি, 1 ঘন সেন্টিমিটার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকেই, ইম্পর্টেন্ট কথা, পরিবাহিতাকেই হলো আপেক্ষিক পরিবাহিতা, স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে 1 ঘন সেন্টিমিটার দ্রবণের পরিবাহিতাই হলো আপেক্ষিক পরিবাহিতা। এই আপেক্ষিক পরিবাহিতা এককটা কি আসবে না? আমরা তো রোয়ের অর্থাৎ রোধাঙ্কের একক জেনেছি, সেই এককেরই ইনভার্স এককগুলো আসবে। তার মানে ইউনিট সিজিএস পদ্ধতিতে একক হবে ওহম ইনভার্স, আর হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। এসআই এককে হবে সিমেন আর মিটার ইনভার্স। কেমন? তাহলে আমরা আপেক্ষিক পরিবাহিতার একক সম্পর্কে বিষয়টি জানলাম। এবার দেখো এরপরের আরো একটি রাশি সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক দ্যাট ইজ সেল কনস্ট্যান্ট, যেটা L/A এই রাশিটাকেই বলা হচ্ছে। তাহলে কোষ ধ্রুবক কাকে বলবো না? পরিবাহীর দৈর্ঘ্য এবং তার প্রস্থচ্ছেদে অনুপাতকেই বলা হয় হচ্ছে কোষ ধ্রুবক, তড়িৎ কোষের কোষ ধ্রুবক। তার মানে কোষ ধ্রুবক ইকুয়াল টু L/A, এই রেশিওটাকেই বলা হয় কোষ ধ্রুবক, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের অনুপাতকে। তাহলে কোষ ধ্রুবকের ইউনিট কি আসবে? সহজেই বলতে পারবে, এই এককগুলো না সিজিএস ইউনিট হবে সেন্টিমিটার বাই সেন্টি স্কয়ার, দ্যাট ইজ সেন্টিমিটার ইনভার্স। এসআই একক মিটার ইনভার্স। কেমন? ঠিক আছে। তাহলে সেল কনস্ট্যান্ট সম্পর্কীয় বিষয়টি গেল। এখানে আমরা মাথায় রাখতে হবে এই দ্রবণের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা পরিমাপ করার জন্য আমরা এসি এবং ডিসি প্রবাহের মধ্যে কোনটাকে প্রেফার করি, কেন ব্যবহার করি, আর যে মানে কোনটা ব্যবহার করব এবং কেন করে থাকি না? এসি তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়, ডিসি মানে সমপ্রবাহ ব্যবহৃত হয় না, পরিবর্তী প্রবাহ ব্যবহৃত হয়। তার মানে দেখো যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ণয়ের জন্য নির্ণয় করতে
করতে ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন? এটা একটা কোশ্চেন, মাথায় রাখবে কেন করা হয় না। যদি আমরা যে ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ণয় করি, তাহলে কি সমস্যা আসতে পারে না? নির্ণয় করা হয়, তবে দুটো ঘটনা ঘটতে পারে। তবে দ্রবণটি, ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির আংশিক ইলেকট্রোলিসিস ঘটবে, আংশিক তড়িৎ বিশ্লেষণ ঘটে। আর যদি আংশিক, যদি তড়িৎ বিশ্লেষণে সময় তড়িৎ বিশ্লেষণে হচ্ছে গ্যাসীয় পদার্থ তৈরি হয়, গ্যাসীয় পদার্থ তৈরি হয়, তাহলে একটা ঘটনা ঘটবে, পোলারাইজেশন ঘটে যাবে, যাকে বলা হয় ছদন ক্রিয়া। হ্যাঁ, তবে ছদন ক্রিয়া অর্থাৎ পোলারাইজেশন ঘটে থাকে। কেমন? এই দুই কারণে, এই দুটি কারণে হচ্ছে পরিবাহিতা, নির্ণীত পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, নির্ণীত পরিবাহিতা ত্রুটিপূর্ণ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই কারণে আমরা ডিসির পরিবর্তে এসি প্রবাহ, তড়িৎ প্রবাহ ব্যবহার করে থাকি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কন্ডাক্টেন্স পরিমাপের জন্য। তাহলে এই বিষয়গুলো কথা মাথায় রাখতে হবে। এরপরে দেখো, আমরা আপেক্ষিক পরিবাহিতা বিষয়টি শুরু করেছিলাম। এই রাশিটি, যে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আপেক্ষিক পরিবাহিতা, দ্যাট ইজ কাপ্পা, নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। হ্যাঁ, যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না? তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হবে সেই তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির উপর, অর্থাৎ কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি আমরা, মৃদু না তো তীব্র, হ্যাঁ, এই ধরনের বিষয়টা আসছে। প্রকৃতির উপর একটা বিষয় নির্ভর করতে পারে। নাম্বার 2, দ্রবণটার গাঢ়ত্ব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করে, গাঢ়ত্বের উপর নির্ভর করে। কেমন? তাহলে দেখো, যে তারপর হচ্ছে এছাড়াও ওই সিস্টেমটার উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে কাপ্পার মান বাড়ে, উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে দেখো, পরপর যে পয়েন্টগুলো আমরা আলোচনা করতেছি, তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের উষ্ণতা অর্থাৎ সিস্টেমটার উষ্ণতা, তারপর আয়নগুলির আকার, আয়নের আকার কোথায় না দ্রবণে যে উৎপন্ন হয় আয়নগুলো, সেই দ্রবণে উৎপন্ন আয়ন সমূহের আকারের উপর নির্ভর করে, আকারের উপর নির্ভর করে। কেমন? তাহলে
যে দ্রবণ থেকে যে আয়নগুলো তৈরি হয় সেইগুলো হচ্ছে এর উপর নির্ভর করে, আকারের উপর নির্ভর করে। এছাড়া আয়নগুলো দ্রাবক আয়ন মাত্রা, ওই যে আয়নগুলো তৈরি হয় আয়নগুলির সলিবিলিটির উপর নির্ভর করে। আয়নগুলির দ্রাবক আয়ন মাত্রার উপর নির্ভর করে। হ্যাঁ, দ্রাবক আয়ন মাত্রার উপর নির্ভর করে। এই হচ্ছে, এছাড়াও আরো একটা জিনিস আছে যে পোলার না নন পোলার দ্রাবক, সেই জন্য দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে। দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই বিষয়, এই ছখানা বিষয়ের উপর বিশেষভাবে নির্ভরশীলতা রয়েছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো, দ্রবণের এখানের মধ্যে আমরা গাঢ়ত্বটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব, যে গাঢ়ত্বের উপর কিভাবে আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে। এর পরের টপিক, দ্রবণের গাঢ়ত্বের উপর আপেক্ষিক পরিবাহিতার নির্ভরশীলতা। দেখো, আমরা কিছুক্ষণ আগে আপেক্ষিক পরিবাহিতা যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে তার মধ্যে গাঢ়ত্বের উপর নির্ভরশীলতা বিষয়টি আলোচনা করেছিলাম, আলোচনার মধ্যে ছিল। এবার সেটা ডিটেলসে আলোচনা করছি যে দ্রবণের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে মৃদু এবং তীব্র উভয় তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমার দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা বেড়ে যায়। কেন বৃদ্ধি পায়? মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য উভয় ক্ষেত্রে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা মানটা ক্রমশ বাড়তে থাকে। তার কারণ দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে 100% তড়িৎ বিশ্লেষ্য যে কোনো গাঢ়ত্বে আয়নিত হয়ে থাকে। মানে দ্রবণের যে কোনো গাঢ়ত্বে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের 100% তথা প্রায় সম্পূর্ণরূপে আয়নিত থাকে। কিন্তু গাঢ়ত্ব বৃদ্ধি করলে দ্রবণটির আয়তন কমে। সেই আয়তন কমার অর্থ একক আয়তনে আয়ন সংখ্যার পরিমাণগুলো কি হয়? বেড়ে যায়। তার মানে হ্যাঁ, একক আয়তনে আয়ন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এই তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মানও বৃদ্ধি পায়। যেটা আমি প্রথম পয়েন্টে আলোচনা করেছি, সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে 100% আয়নিত থাকে দ্রবণের যে কোনো গাঢ়ত্বে। আবার দ্রবণটার গাঢ়ত্ব বাড়ালে, গাঢ়ত্ব বৃদ্ধিতে দ্রবণের একক আয়তন প্রতি একক আয়তনে আয়ন সংখ্যাও বেড়ে যায়, বৃদ্ধি পায়। তাই দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধিতে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। আবার দেখো, ঠিক মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয় না, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমরা জানি লঘুতা বৃদ্ধিতে আয়নায়ন মাত্রা বৃদ্ধি পায় তথা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। কিন্তু গাঢ়ত্ব বৃদ্ধি করলে তার বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ বিয়োজন মাত্রা কমে যাবে। তার মানে আয়ন সংখ্যা কমে যায়। কিন্তু আবার দেখো, এটা যতটা প্রভাবিত হয় তার থেকে গাঢ়ত্ব বৃদ্ধি করলে একক আয়তনে আয়ন সংখ্যা বৃদ্ধির হারটা অনেক বেশি হয়ে যায়। তার মানে আয়ন সংখ্যা যতটা কমে, যে পরিমাণ কমে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধিতে আয়ন সংখ্যার পরিমাণ হ্রাস পেলেও তার থেকে অনেক বেশি একক আয়তনে, দ্রবণের একক আয়তনে আয়ন সংখ্যা বেড়ে যায়, বৃদ্ধি পায়। সেই জন্য সামগ্রিকভাবে দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতার মান বৃদ্ধি পায়। যেটা 2 নম্বর পয়েন্টে আমি আলোচনা করেছি, যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধিতে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা হ্রাস পায়, ফলে আয়ন সংখ্যা কমে যাওয়ার কথা। কিন্তু একই সঙ্গে দ্রবণটার প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পায়। সেই জন্য সামগ্রিকভাবে দ্রবণটির কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা মান বেড়ে যায়। তাহলে এই হলো আমার গাঢ়ত্ব বৃদ্ধির ক্ষেত্রে মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা পরিবর্তনশীলতা।
এবার দেখো গাঢ়ত্ব হ্রাস করলে দ্রবণের গাঢ়ত্ব যদি হ্রাস করা হয় তাহলে মৃদু এবং তীব্র উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। কারণ এক্ষেত্রে কি হবে না, গাঢ়ত্ব হ্রাস করার অর্থ আয়তন বেড়ে যাওয়া, দ্রবণের আয়তন বৃদ্ধি পায়। তাই সেক্ষেত্রে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা কমে যায়। হ্যাঁ, আয়তন বেড়ে যাওয়ার অর্থ প্রতি একক আয়তনে, দ্রবণের একক আয়তনে আয়ন সংখ্যা হ্রাস পায়। সেই জন্য তীব্র এবং মৃদু উভয় তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। যদিও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয় না, লঘুতা বৃদ্ধিতে বিয়োজন মাত্রা বাড়ে, মানে আয়ন সংখ্যা বেড়ে যাওয়ার কথা, কিন্তু এর তুলনায় প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা হ্রাসের মানটা অনেক বেশি হয়। তাই সেক্ষেত্রেও আমার আপেক্ষিক পরিবাহিতা কমে যায়। তাহলে দ্রবণের গাঢ়ত্ব হ্রাসে মৃদু ও তীব্র উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। কারণ উভয় তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে দ্রবণের প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা কমে যায়। কিন্তু আমরা সেই সময় উল্লেখ করেছি, দেখো যদিও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধিতে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, মানে আয়ন সংখ্যা বাড়ে, তথাপি তার তুলনায় দ্রবণের একক আয়তনে আয়ন সংখ্যা হ্রাসের প্রভাবটা অনেক বেশি। তার মানে গ্রস সামগ্রিকভাবে আয়ন সংখ্যা কমে যায়। সেই জন্য আপেক্ষিক পরিবাহিতার মান এক্ষেত্রেও আমার হ্রাস পায়। তাহলে এই হলো দ্রবণের গাঢ়ত্বের উপর আপেক্ষিক পরিবাহিতার প্রভাব। আমরা বিষয়টি আলোচনা করলাম ইন ডিটেলসে। নেক্সট হচ্ছে আমরা এর পরে টপিক ধরছি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার কন্ডাক্টেন্স অর্থাৎ মোলার পরিবাহিতা, যাকে ক্যাপিটাল ল্যামডা এম দ্বারা সূচিত করা হয়, এই টপিকটা আলোচনা করছিলাম। খুব সুন্দরভাবে কথাটা মনে রাখার চেষ্টা করবে। একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে 1 মোল তথা 1 গ্রাম অণু তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত করার পর সেই দ্রবণটিকে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখা দুটো উপযুক্ত আকারে তড়িৎদ্বারের মধ্যে স্থাপন করলে দ্রবণটির পরিবাহিতাকে বলা হয় মোলার পরিবাহিতা। তাহলে বিষয়টি কি বললাম, দেখো যে আয়তনে দ্রবণে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখা উপযুক্ত আকারের দুটি তড়িৎদ্বারের মধ্যে দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখলে ওই দ্রবণটিকে ওই আয়তনের দ্রবণটিকে রাখলে উৎপন্ন পরিবাহিতাকে, অর্থাৎ দ্রবণটির যে পরিবাহিতা সৃষ্টি করে তাকে মোলার, ওই দ্রবণের মোলার পরিবাহিতা তথা ল্যামডা এম বলে। কেমন?
আর এটাকে তো ল্যামডা এম দ্বারা সূচিত করা হয়। এই হচ্ছে আমার হচ্ছে যা বলেছে মোলার পরিবাহিতা। এই মোলার পরিবাহিতা রাশিটার একক, ব্যবহৃত একক সম্পর্কেও ধারণা করতে হবে তোমাদের। যে মোলার পরিবাহিতার একক হচ্ছে পার ওহম, সিজিএস এককে, সিজিএস পদ্ধতিতে যে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার পার মোল, পার মোল। সিজিএস এসআই এককে সিমেন্স মিটার স্কয়ার পার মোল। তাহলে এই হচ্ছে তোমার মোলার পরিবাহিতার ডিফাইন এবং আমার যাকে বলা হচ্ছে তার ইউনিট সম্পর্কে ধারণা। আবার দেখো তুল্যাঙ্ক পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তুল্যাঙ্ক পরিবাহিতা এই একটা টার্মও তোমাকে মনে রাখতে হবে। আর এই রাশিটাকে শুধু ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আমরা যে ডিফাইনটা এক্ষুনি বললাম মোলার পরিবাহিতার ক্ষেত্রে, সেই জায়গাটা কি হবে, 1 গ্রাম তুল্যাঙ্ক অর্থাৎ 1 মোল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত করলে তাহলেই হচ্ছে পুরো ব্যাপারটা এসে যাবে, তখন মোলার পরিবাহিতার জায়গায় কথাটা এসে যাবে তুল্যাঙ্ক পরিবাহিতা। অর্থাৎ যে আয়তনের দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত করে 1 সেন্টিমিটার ব্যবধানে দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে ওই আয়তনের দ্রবণটিকে স্থাপন করলে দ্রবণটির পরিবাহিতাকে বলা হয় তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে যে আয়তনের দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত করে 1 সেন্টিমিটার ব্যবধানে রাখা উপযুক্ত আকারের দুটি তড়িৎদ্বারের মধ্যে ওই আয়তনের দ্রবণটিকে রাখলে দ্রবণটির পরিবাহিতাকেই বলা হয় তুল্যাঙ্ক পরিবাহিতা, যেটাকে শুধু ল্যামডা দিয়ে প্রকাশ করব। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা বললে বোঝায় পরিষ্কার কথা যে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব তড়িৎ বিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করে দ্রবণটির পরিবাহিতা নির্ণীত করলে সেই পরিবাহিতাটাই হবে তুল্যাঙ্ক পরিবাহিতা। বিষয়টা এই জায়গায়। তাহলে সিজিএস এককে তুল্যাঙ্ক পরিবাহিতার একক কি আসবে না, এই মোলে পার মোলের জায়গাগুলো এসে যাবে কি গ্রাম তুল্যাঙ্ক ইনভার্স, অর্থাৎ পার ইকুইভ্যালেন্ট, প্রতি গ্রাম তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্ট। তার মানে সিজিএস এককে হবে পার ওহম, ওহম ইনভার্স বা মো বলতে পারো, সেন্টিমিটার স্কয়ার পার ইকুইভ্যালেন্ট। আর এসআই এককে সিমেন্স মিটার স্কয়ার পার ইকুইভ্যালেন্ট। এই হচ্ছে আমার হচ্ছে যাকে বলে যে ইউনিট তুল্যাঙ্ক পরিবাহিতা। এবার দেখো আমরা নেক্সট হচ্ছে আইটেম আসছি যে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আমার হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কেমন। অর্থাৎ মোলার পরিবাহিতা, দ্রবণের মোলার পরিবাহিতা দ্যাট ইজ ল্যামডা এম ও আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা মধ্যে সম্পর্ক। আমরা ধরে নিলাম ভিসিসি, হ্যাঁ, একটা দ্রবণে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে। কেমন, আমরা ধরে নিলাম ভি ঘন সেন্টিমিটার দ্রবণে 1 মোল যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে, এবং এই দ্রবণে আপেক্ষিক পরিবাহিতা
সমান কাপ্পা। তাহলে দেখো আমরা এই বিষয়টি ধরে নিলাম। কেমন আমরা তাহলে কি বিষয়টা নিলাম, একটা দ্রবণ তৈরি করলাম 1 মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত করে, যে দ্রবণটার আয়তন ভি সিসি বা ঘন সেন্টিমিটার এবং এই দ্রবণটার পরিবাহিতা পরিমাপ করে দেখা হলো কাপ্পা। এবার দেখো আমরা সবাই হচ্ছে পরিবাহিতার সংজ্ঞাতে আমরা কি জেনেছিলাম সেখানটা পরিষ্কার মনে আছে। 1 ঘন সেন্টিমিটার দ্রবণের পরিবাহিতাকে কি বলা হয়, আমার হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে সেই সংজ্ঞা অনুসারে ডেফিনেশন অনুসারে আমরা সবাই জানি 1 সেন্টিমিটার কিউব অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা, দ্যাট ইজ কাপ্পা। এখানে দ্রবণের কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা নিচ্ছি। আর দ্রবণের আয়তন কত, ভি সিসি, অতএব ভি সিসি দ্রবণের পরিবাহিতা কত হবে, কাপ্পা ইনটু ভলিউম। কাপ্পা ইনটু ভলিউম ভি। তাহলে এখানে আমরা এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছি। এবার দেখো ভিসিসি দ্রবণে কতটা দ্রাব দ্রবীভূত আছে, 1 মোল। আর আমরা তো জানি একটু আগে ডেফিনেশন করলাম 1 মোল দ্রাব দ্রবীভূত থাকবে যে আয়তনের দ্রবণে, সেই আয়তনের দ্রবণের পরিবাহিতাকেই আমরা কি জেনেছিলাম, মোলার পরিবাহিতা। হ্যাঁ, যেহেতু ভিসিসি দ্রবণে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত আছে, তাই এই দ্রবণের পরিবাহিতাকে কি বলা হয়, মোলার পরিবাহিতা। কেমন, তাহলে পরিবাহিতা সমান কি আসবে না ল্যামডা এম অর্থাৎ মোলার পরিবাহিতা। তাহলে এখান থেকে আমরা মোলার পরিবাহিতার মানটাকে দুটোকে তুলনা করলে কি পাওয়া যেতে পারে, অতএব ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু ভি। এটি একটা রিলেশন পাওয়া গেল। এবার দেখো ধরে নাও এই দ্রবণটা মোলারিটি অর্থাৎ মোলার মাত্রা ক্যাপিটাল এম। হ্যাঁ, আবার একটা কথা আমরা ধরে নিচ্ছি, ধরিলাম দ্রবণটি, হ্যাঁ এই দ্রবণটি মোলারিটি তথা মোলার মাত্রা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। তাহলে আমরা জানি মোলারিটি ডিফাইন থেকে কি জানি, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রাব দ্রবীভূত থাকলে তার মোলারিটি 1 মোলার বলা হয় 1। তাহলে এম মোলার মানে কি, এম মোল দ্রাব দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে। তাহলে এখান থেকে লক্ষ্য করো আরেকটি জিনিস আমরা পাচ্ছি, অতএব এম মোল দ্রাব দ্রবীভূত আছে তোমার 1 লিটার মানে 1000 সিসি দ্রবণে। তাহলে और 1 মোল দ্রাব দ্রবীভূত থাকবে কত না 1000 বাই এম সিসি দ্রবণে। তাহলে দেখো এটাই আয়তন, তার মানে ভি এর মানটা কত হচ্ছে 1000 বাই এম। অতএব ভি ইজ ইকুয়াল টু 1000 বাই এম। 1 নম্বর থেকে পাই, 1 নম্বর যে ইকুয়েশনটা তে আমরা কি পেতে পারি না, এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল ল্যামডা এম তথা মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা ইনটু ভি এর মানটা 1000 বাই এম। এটাই হচ্ছে মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক।
তাহলে মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে রিলেশন আমরা বা সম্পর্কটা আমরা বের করলাম। কেমন? নেক্সট হচ্ছে দেখো আমরা মোলার পরিবাহিতা, দ্রবণের মোলার পরিবাহিতা, that is lambda m, ও তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা মধ্যে সম্পর্ক। সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারি। দেখো আমরা কি এক্ষুনি বের করলাম না, মোলার পরিবাহিতা ল্যামডা এম ইজ ইকুয়াল টু আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, নাম্বার 1। তাহলে ঠিক অনুরূপে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞাটাও পেতে পারি, সম্পর্কটাও পেতে পারি। তাহলে অনুরূপে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই তুল্যাঙ্ক মাত্রা, দ্যাট ইজ নরমাল মাত্রা যেটা আমরা বলতে পারি। তাহলে এখানে এই রাশিগুলোর পরিচয় ল্যামডা এম ইজ ইকুয়াল টু মোলার পরিবাহিতা দ্রবণের ল্যামডা ইজ ইকুয়াল টু তুল্যাঙ্ক পরিবাহিতা দ্রবণের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স m সমান দ্রবণের মোলারিটি বা মোলার মাত্রা, ক্যাপিটাল M সমান নরমালিটি বা নরমাল মাত্রা দ্রবণের নরমাল মাত্রা। এই রাশিগুলো পরিচয় জানি। আর কাপ্পা সমান তো আপেক্ষিক পরিবাহিতা। তাহলে দেখো আমরা যদি 2 ডিভাইডেড বাই 1 অর্থাৎ 2 কে 1 দ্বারা ভাগ করে পাই, কি পেতে পারি? দেখো ল্যামডা বাই ল্যামডা এম, এটা হয়ে গেল। আর দেখো উভয়ে কাপ্পা কাপ্পা কেটে যাবে, হ্যাঁ কাপ্পা কাপ্পা কেটে যাবে এবং ক্যাপিটাল এমটা উপরে থেকে যাবে আর এমটা নিচে থেকে যাবে। এই রিলেশনটা আমরা পেয়ে গেলাম তুল্যাঙ্ক পরিবাহিতা আর মোলার পরিবাহিতার মধ্যে রিলেশন। এবার দেখো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যদি আমার ইউনিট সংকেতে, যদি কথাটা বুঝিয়ে দিচ্ছি যে একটি কোন তড়িৎ বিশ্লেষ্যে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্যে একক ইউনিট সংকেতে মোট ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা, ক্যাটায়ন বা অ্যানায়নে, যে কোনো একটা আয়নে ক্যাটায়ন বা অ্যানায়নে মোট ভ্যালেন্সি যদি ভি হয়, ভি বা জেড ধরে নিতে পারি, মোট যোজ্যতা সমান জেড হয়, তবে একটা বিষয় পরিষ্কার, আমরা জানি তো নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু ওই ক্যাটায়ন অ্যানায়নের যোজ্যতা দিয়ে গুণ করতে পারি। হ্যাঁ, এটা সম্পর্কটা মাথায় রাখতে। তাহলে n এর মানটা ওখানে বসিয়ে দাও। তাহলে অতএব ল্যামডা বাই ল্যামডা m ইজ ইকুয়াল টু m বাই m ইনটু z, और m কেটে গেল, যে और ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা m বাই z। তাহলে এটাই হলো রিলেশন। তাহলে এই হচ্ছে সম্পর্ক, যে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে আমরা সম্পর্কটি নির্ণয় করতে পারি। কেমন? নেক্সট পরের আরেকটি টপিক আলোচনা করছি আমরা, যে দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার পরিবর্তন কেমন হতে পারে। যে এরপরে
টপিক দ্রবণের লঘুতা সঙ্গে মোলার বা তুল্যাঙ্ক পরিবাহিতার সম্পর্ক তথা কিভাবে চেঞ্জ ইন মোলার কন্ডাক্ট্যান্স উইথ ডাইলুশন, লঘুতার সঙ্গে কিভাবে এর মোলার পরিবাহিতার পরিবর্তনটা হতে পারে। দেখো আমরা সব সময় জানি যেহেতু ল্যামডা এম ইজিক্যাল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম, আর এই রাশিগুলোর পরিচয় তো জানো। ল্যামডা এম ইজিক্যাল টু মোলার পরিবাহিতা, আমি লিখলাম না, বলে দিচ্ছি। কাপ্পা ইজিক্যাল টু আপেক্ষিক পরিবাহিতা, এম সমান মোলার মাত্রা। কেমন? দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধিতে কি ঘটবে না, আমরা কিছুক্ষণ আগেই জানি যদি লঘুতা বৃদ্ধি মানে কি গাঢ়ত্ব হ্রাস হয়ে যাওয়া, তাহলে কে ও এম তথা আপেক্ষিক পরিবাহিতা এবং মোলারিটি উভয়েই হ্রাস পায়। কিন্তু আপেক্ষিক পরিবাহিতার হ্রাস এর হ্রাসের তুলনায়, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার হ্রাসের তুলনায় এম এর হ্রাস অনেক বেশি। এম এর হ্রাস বা 1/m এর, কারণ এখানে 1/m ধরো আছে, এম এর বৃদ্ধি অনেক বেশি হয়। কেমন? তাই সামগ্রিকভাবে দ্রবণের লঘুতা বৃদ্ধিতে, অর্থাৎ যত গাঢ়ত্ব হ্রাস হবে, ডাইলিউশন যত হবে, বৃদ্ধিতে মৃদু ও তীব্র উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধি পাবে। কারণ টোটাল সামগ্রিক এটা তো হ্রাস হচ্ছে, আর 1/m বৃদ্ধি হচ্ছে, আবার এই বৃদ্ধিটা অনেক বেশি, যতটা হ্রাস পায় তার থেকে, তার গ্রস সামগ্রিকভাবে কি হচ্ছে, ল্যামডা এম এর মান বৃদ্ধি পায়। দ্রবণের মোলার পরিবাহিতা পরিবাহিতার বৃদ্ধি হয়। কারণ এটা সামগ্রিকভাবে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে এই হলো দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক